আসসালামু আলাইকুম। কাকতালীয়ভাবে গতকালকে রাত্রে আমি গুটি বসন্ত বা পানি বসন্ত নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। সেই পোস্ট দেখে আমার অনেক বন্ধুরাই আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছেন। এজন্য আমি সবাইকে আমারও অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। অনেক কষ্ট করে আমার এই আলোচনাগুলো আপনারা শুনেছেন। আমার এক বন্ধু সৌদি আরব থেকে ফোন করে কনস্টিটিউশন সম্পর্কে আমার কাছে একটু জানতে চেয়েছেন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। ভাই, মরুভূমির এলাকা থাকেন তো, অনেক সময় পানি শূন্যতা, যথাসময়ে না খাওয়া, তারপরে ঠিক সময় না ঘুমানো, অনেক সময় শুকনা খাবার খেয়ে থাকা, এই বিষয়গুলো তো মরুভূমির দেশে যারা থাকেন তাদের এই সমস্যাগুলো হয়েই থাকে। আমি বলেছিলাম যে কোষ্ঠকাঠিন্য এটা কোনো রোগ নয়, এটা অন্যান্য রোগেরই একটা উপসর্গ, যার জন্য মূলত আমরাই দায়ী। আমরা অনেকেই এত ব্যস্ত থাকি, বিশেষ করে যারা শহরে অথবা দেশের বাইরে যারা থাকি, প্রবাসের ভাইরা, কর্মজীবন নিয়ে এত ব্যস্ত থাকতে থাকতে আমাদের নিজের দিকে খেয়াল করার মতো সুযোগ হয় না। যার কারণে আমরা অনেক সময় হয় কি, আমার টয়লেটের ব্যাগ হয়েছে, কিন্তু আমি এই কাজটা করে যাচ্ছি যাব, এভাবে করতে করতে আমি টয়লেটটা আটকে রাখি। এভাবে আটকে রাখার কারণে আমাকে অভ্যাসগতভাবে কোষ্ঠকাঠিন্যের মধ্যে আক্রান্ত হয় লাগে। তা আমি অনুরোধ করব আমার আলোচনার শুরুতে যে ভাইয়েরা আমার আলোচনা শুনছেন, ইতিমধ্যে দেখলাম আমার একান্ত সবচেয়ে কাছের বন্ধু জাহিদ ভাই আমাকে সালাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনার সালাম আমি গ্রহণ করলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো ভাইয়ারা আছেন দেখলাম, আমি ভাইদেরকে শুভেচ্ছা জানাই, শুকরিয়া জানাই। মুজাহিদুল ইসলাম ভাই, আমাদের রাসেল খান, আরো অনেক ভাইরা হয়তো লাইভে আসবেন। আমি সবাই উত্তর হয়তো সময় মতো দেওয়া কঠিন হয়ে যাবে, তারপরও আপনাদের জন্য শুভকামনা। আমি যে বিষয়টা এখানে আলোচনা নিয়ে আসছিলাম, আমাদের কোষ্ঠকাঠিন্য হয় কেন? কোষ্ঠকাঠিন্য হওয়ার পিছনে আমরাই দায়ী। অনেক সময় আমাদের টয়লেটের ব্যাগ হওয়ার সাথে সাথেই আমরা টয়লেট না করে আমাদের কাজের দিকে বেশি মনোযোগ দেই। সুতরাং আমাকে আগে খেয়াল করতে হবে, আমার যখনই মল ত্যাগের সময় হয় সাথে সাথে আমি মল ত্যাগে চলে যাব। অভ্যাসটা যদি সকালবেলা করা যায় সবচেয়ে সুন্দর। একজন সুস্থ সবল মানুষের দৈনিক 2 বার যদি টয়লেট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হইলে কমপক্ষে 1 বার যাতে হয়, এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমার শিক্ষক, আল্লাহ জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন, কবির স্যার, উনি বলছেন যে যারা 1 বার টয়লেটে যায় তারা দুঃখী মানুষ, আর যারা 1-এর অধিকবার অর্থাৎ 2 বার যায় তারা সুখী মানুষ, আর 2-এর অধিক বেশি যদি হয় তাহলে সে রোগী মানুষ। অর্থাৎ 2-এর অধিক হওয়ার সুযোগ নেই, 1-এর কম হইলেও অসুস্থ। তাই আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা অবশ্যই যাতে দৈনিক কমপক্ষে 1 বার, 2 বার হইলে ভালো, আমাদের মল ত্যাগের অভ্যাস করে তোলা। নতুবা এই মল ত্যাগ যথাসময়ে না করার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে অনেকের পাইলসের সমস্যা হবে, ফেস্টুলা হবে, অ্যানাল ফিসার হবে, আমাদের অনেক সময় পায়ুপথে রক্তক্ষরণ হবে, অনেক সময় আমাদের প্রচন্ড গ্যাস বাড়তে পারে, পেট ব্যথা হতে পারে, শরীর ব্যথা হতে পারে, এই বিষয়গুলো আমাদের হয়েই থাকে। সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করার জন্য আমি সদয় আহ্বান জানাবো আমার শ্রোতা মণ্ডলীকে। সাথে সাথে আমি যে বিষয়টা স্মরণ করে দিতে চাই, আমরা অনেক সময় রোগ নিয়ে লজ্জা পাই। আমরা আমার পরিবারের সাথেও শেয়ার করি না, আমার বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করি না, আমার ডাক্তার যিনি যিনি আমার চিকিৎসক তার সাথেও শেয়ার করি না। না, রোগ নিয়ে কখনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। রোগ নিয়ে লজ্জা পাওয়া তো মূলত নিজেকে ধ্বংস করা। এজন্য আপনি যদি মনে করেন
যে আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন তার সমাধান আপনার কাছে আছে আলহামদুলিল্লাহ। আর যদি না থাকে, আপনার থেকে যিনি ভালো জানেন, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তার সাথে আপনি অবশ্যই পরামর্শ নেবেন, দেখা করবেন, কথা বলবেন, চিকিৎসা নেবেন। তারপরও রোগ নিয়ে বসে থাকা যাবে না। আমাদের এই কনস্টিপেশনটা বা কোষ্ঠকাঠিন্যটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ক্লোনিক কনস্টিপেশন, আর একটা হচ্ছে রেকটাল কনস্টিপেশন। এখন এই ক্লোনিক কনস্টিপেশনটা কেন হয় তা যদি আমরা একটু জানতাম তাহলে হয়তো আমরা আফসোস করতাম। আমরা অনেকে অভ্যাস আছে, আমরা শাকসবজি খেতে চাই না, অথচ দাম খুব কম। উচিত শাকসবজি খাওয়া, ফলমূল খাওয়া, ভিটামিনের অভাব যাতে না হয়, হরমোনাল অভাব যাতে না হয়, এই বিষয়গুলো খেয়াল করা, এবং পানি খাওয়া বেশি পরিমাণ। পানি যদি যথাযথ না খান তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়াটাই স্বাভাবিক। তো আমি অনুরোধ করব, আমরা যারা অনেক বেশি শৌখিন নিজেদেরকে মনে করি, এটাকে শৌখিনতা বলে না, বরং এটা হচ্ছে এক ধরনের নিজের ইগো সমস্যা, একগুঁয়েমি। পরিবার বলবে খাওয়ার জন্য, আমি খাবো না, অথবা আমার মন চায় না। না, আমার সুস্থতার জন্য হলেও আমাকে পরিমিতভাবে শাকসবজি, ফলমূল খেতে হবে, পানি খেতে হবে। অনেকে আছে আমরা অলস সময় কাটাই, কাজ করতে চাই না, হাঁটতে চাই না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। আমরা কাজ না করার কারণে, ঠিক সময়ে না হাঁটার কারণে, সময় মতো আমরা অলসতা করি, হাঁটার অভ্যাস না গড়ার কারণে আমাদের এই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। পাশাপাশি আমাদের যারা অধিক পরিমাণ আয়রন জাতীয় খাবার খায় তাদেরও এই কোষ্ঠকাঠিন্য হবে। এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, প্রাপ্তবয়স্ক বা বয়স্ক, বিশেষ করে বৃদ্ধ বয়সটাতে এই রোগটা বেশি দেখা দেয়। ওই অবস্থাতে আমাদের হয়তো সমাধানেরও পথ থাকে না। অনেক সময় আমরা ডাক্তারের শরণাপন্ন হইতে হইতে, অর্থনৈতিক অবস্থা যাদের খারাপ তারা অনেক সময় রোগে ভুগি। তো সেই ক্ষেত্রে আমরা যারা সচেতন তারা এই বয়সেই, বা আমাদের বয়স হোক, আমাদের যারা ছেলে সন্তান আছে ছোট বয়সে, তাদেরকে এই বিষয়গুলো শিখানো উচিত, খাওয়ানো উচিত। শাকসবজি, ফলমূল বা হরমোন জাতীয় খাবার খাওয়ানো উচিত, পরিমিত পানি খাওয়ানো উচিত। আমাদের যাদের দুশ্চিন্তার সমস্যা আছে, আমরা অনেক সময় বেহুদা চিন্তা করি, অথবা পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে কন্ট্রোল করতে না পারলে নিজের মধ্যে চিন্তা চলে আসে। পাশাপাশি তাদেরকে তাদের মন মতো পরিচালনা করতে না পারলেও নিজের মধ্যে অনেক সময় কষ্টের কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, চিন্তা চলে আসে। এই চিন্তা থেকে, অস্থিরতা থেকে, মানসিক সমস্যা থেকেও আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। সুতরাং মানসিক সমস্যা যত কমানো যায় তত আমি সুস্থ থাকবো। এই বিষয়টা আমাদের খেয়াল করার দরকার। আমাদের অনেকের অভ্যাস আছে, আমি প্রথমে বলছি, আমাদের প্রবাসের ভাইয়েরা, বিশেষ করে আমার যে বন্ধু, আমার এক স্যার আছেন, নজরুল ইসলাম অপু স্যার, স্যার লাইনে আছেন, আমি স্যারকে অনেক বেশি মিস করি। আমার একজন শিক্ষক নুরুজ্জামান খান মাওলানা, দশপাড়া কবিরউদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক, আমার অনেক শ্রদ্ধাভাজন শিক্ষক, যারা হাতে খড়ি করে তৈরি করেছেন আমাদেরকে। আমার শিক্ষক আলোচনা শুনছেন, আমার আরো ভাইয়েরা, রমজান ভাই সহ অনেকে আছে। তো আমি শুধু বলবো, আমরা যারা কর্মব্যস্ত, আমাদের 24 ঘন্টার একটা রুটিন থাকবে। সেই রুটিনের মধ্যে আমি আমার লাইফ স্টাইলটা এমন ভাবে তৈরি করব যাতে নির্দিষ্ট সময় আমি আমার খাবারটা খেতে পারি। তারপরে অনেক সময় আমাদের যে সমস্যা হয়, যদি যথাসময়ে না খাই তাহলে আমাদের অবশ্যই কোষ্ঠকাঠিন্য হবে। আর পেটের মাংসপেশি যদি দুর্বল হয়ে যায় সেখানেও হতে পারে, পিত্তরস কম হলে, কম যদি নিঃসরিত হয় সেখানেও হতে পারে। ওগুলো পরীক্ষা নিরীক্ষার বিষয়। সাময়িকভাবে আমরা যা বুঝলাম, যদি আমরা পরিমিত পানি খাই, নিয়মিত শাকসবজি, ফলমূল খাই, টাইম মতো ঘুমাই, টাইম মতো খাবার খাই, এবং হাঁটাহাঁটি করি, চলাফেরা, পরিশ্রম করি, তাহলে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে যে ক্লোনিক কনস্টিপেশন, এই অবস্থা থেকে আমরা নিজেদেরকে উত্তরণ করতে পারবো। দ্বিতীয়ত যে বিষয়টি ক্লোনিক কনস্টিপেশন, এই বিষয়টার ব্যাপারে আমরা তো খেয়াল করলাম, কিন্তু রেকটাল কনস্টিপেশন যে বিষয়টা আছে, এই বিষয়ে আমাদের সবচেয়ে বেশি খেয়াল করা দরকার।
আমার পায়খানার ব্যাগ হলো, টয়লেটের ব্যাগ হলো, কিন্তু সাথে সাথে করলাম না, এমন যাতে না হয়, অবশ্যই টয়লেটে যেতে হবে। 2 নাম্বার, অনেক সময় আমাদের মলাশয়ের শেষ প্রান্তে কোনো ধরনের সমস্যা থাকতে পারে, সেটা আমরা আমাদের যিনি রেকটাম সার্জারি বিভাগে আছেন, আমাদের সার্জারি বিভাগের যারা অধ্যাপক বা আমাদের টিচাররা যারা আছেন, ওনাদেরকে আমরা সাজেস্ট করবো ওনাদের সাথে যাতে আপনারা যোগাযোগ করেন, বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে দেখানো। অনেক সময় আমাদের পেটে টিউমার থাকে, এটা আমরা জানি না। দীর্ঘদিন কৃমির ওষুধ না খাওয়া, দীর্ঘদিন কৃমির ওষুধ না খাওয়ার কারণে আমাদের এই রোগ দেখা দিতে পারে। এজন্য কমপক্ষে 6 মাসে একবার কৃমিনাশক ওষুধ ঘরের সবাই একসাথে খাওয়া উচিত। আমরা অনেক সময় শুধু নিজে খাই, আমাদের খেয়াল করা দরকার, শুধু নিজে খেলেই হবে না, আমার পরিবারের সবাইকে একসাথেই এই রোগটা থেকে নিস্তার দেওয়ার জন্য হোক বা রোগ থেকে মুক্তির জন্য হোক, একসাথেই সবাই কৃমির ওষুধ খাওয়া দরকার। অনেক সময় আমাদের একটা ভুল ধারণা আছে, শীতকালেই কৃমির ওষুধ খেতে হয়, গরমকালে খাওয়া যাবে না। না, এখন সহনীয় ওষুধ পাওয়া যায়, 12 মাসে ওষুধ খাওয়া যায়। আপনারা সংশ্লিষ্ট বিভাগে, অর্থাৎ আপনার এলাকায় যিনি চিকিৎসক আছেন তার সাথে কথা বলে আপনি চিকিৎসা নিয়ে থাকবেন, তারপরও নিজের প্রতি অবহেলা করবেন না। তারপর আমরা যে বিষয়টা খেয়াল করব, যে আমাদের যদি কোনো কারণে রেকটাল কনস্টিপেশন হয়ে যায়, তাহলে আমি যেই বিষয়টা আমার মধ্যে অনুভূত করতে পারবো, আমার পেটে অস্থিরতা বোধ এবং পেটে বিশেষ করে বাম দিকে, পেটের আমাদের বাম পাশে ব্যথা হতে পারে। যদি এ ধরনের ব্যথা হয় তাহলে আমরা অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে চলে যাব। আমার পেট ফেঁপে থাকতে পারে, পেট ফাঁপা ব্যথা থাকতে পারে, ক্ষুধা কমে যাবে। ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি কিছুই খাইতে মন চায় না, পেটটা কেমন জানি ফুলে রয়েছে, তাহলে বুঝতে হবে যে আমি কোষ্ঠকাঠিন্য ভুগতেছি কিনা। অনেক সময় আমি বুঝি না কেন এটা হইতেছে, আগে আমি আমার উপসর্গটা নির্ণয় করব, তারপরে আমি সংশ্লিষ্ট ডাক্তারকে সব বিষয় খুলে বলবো। অনেক সময় আমাদের পেটে যদি গ্যাস জমে, পেট বারবার বোধ হবে। তারপরে মুখে দুর্গন্ধ অনেকের আছে, অনেকের মুখে দুর্গন্ধের সাথে সাথে রাত্র ঘুম আসে না, শুধু বলেন যে ঘুম আসে না, খাইতে মন চায় না, পেট ফুলে রয়েছে, কেমন জানি লাগে। এগুলার পিছনে কারণ কি, সেই কারণটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি মনে করেন যে এই কারণের কারণেই আমার এই সমস্যা, তাহলে অবশ্যই আপনি এই দ্রুত সুস্থ হতে পারবেন। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা অবশ্যই জরুরি। পাশাপাশি আমি যে বিষয়টা বলবো, যে যদি ঘরোয়াভাবে আমরা শাকসবজি ফলমূল খেয়ে প্রচুর পরিমাণ পানি খাওয়ার পরেও, ঝাল তৈলাক্ত ভাজাপুরি খাবার পরিহার করার পরেও আমার কোষ্ঠকাঠিন্য থেকেই যায়, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরগত সমস্যা, কোথাও সমস্যা হচ্ছে। সেই সমস্যার জন্য দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। পাশাপাশি আমাদের যে বিষয়টা বেশি খেয়াল করা দরকার, আমরা ইসবগুলের ভুসি খেতে পারি, তবে খাওয়ার যে নিয়মটা জেনে বুঝে খাবেন। অনেকে আছেন সারা রাত্র ভিজায় রাখেন, সকালে খান, কোনো লাভ নেই। বরং উচিত হচ্ছে ভিজানোর সাথে সাথে খেয়ে ফেলা, চিনি না মিশানো। অনেকে মিষ্টি মিশায় খান, চিনি না মিশানো। চিনি মিশাইলে আপনার এই ইসবগুল খাওয়া না খাওয়াতে কোনো কল্যাণ নেই। মিষ্টি জাতীয় খাবার পরিহার করা, মিষ্টিতে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ যাতে আমরা ইসবগুলের প্রতি নির্ভরশীল না হয়ে যায়। যেই ইসবগুলের সাথে সোনা পাতা আছে, সোনা পাতা মেশানো বাজারে কিছু ইসবগুল পাওয়া যায়, সেগুলো খেলে দেখবেন সাথে সাথে বা সময়ের 10-15 মিনিট, আধা ঘন্টার মধ্যেই টয়লেট আপনার ক্লিয়ার হয়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে, কারো কারো অধিক পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে সোনা পাতা দীর্ঘদিন খাওয়া যায় না। তারপরেও আপনারা একটু এই বিষয়ে জানাশোনা দরকার, তারপরে নিজের প্রতি নিজে অবশ্যই সুবিচার করবেন। এই বিষয়গুলোর সাথে সাথে আমরা যদি কোনো কারণে ওষুধ নির্ভরশীল হইতেই হয়, তাহলে ভিটামিন B50 অর্থাৎ ভিটামিন বি জাতীয় যে খাবারগুলো আছে, এই জাতীয় খাবারগুলো যদি আমরা নিয়মিত খেতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে বাঁচানো সম্ভব। আমরা যারা রোজা রাখি, রোজাদার ব্যক্তিরা সারাদিন রোজা রাখার পরে শুকনা খাবার খাই, ভাজাপুরি খাই, তাদের তো এই সমস্যা হয়ই। সেক্ষেত্রে এই লজ্জা না রেখে আমরা
আমার এই সংশ্লিষ্ট রোগগুলোর বিষয়ে আমার ঊর্ধ্বতন যারা আছে, যারা ভালো বুঝে, তাদের সাথে পরামর্শ করে নিজের চিকিৎসা নেব। চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না। আমাকে যারা প্রশ্ন করেছেন, আশা করি আমার ভাইয়েরা অনেকে এই বিষয়গুলো জানতে পারছেন। আর যারা নতুন করে অ্যাড হইলেন, আমার শ্রদ্ধেয়, একবারে আমার খুব কাছের, আমাকে যিনি সবচেয়ে বেশি আদর করেন, আমার স্নেহে, আমাকে সবসময় স্নেহের কাউসার বলে যিনি ডাকেন, আমার সুপরিচিত বাংলাদেশ বেতারের অন্যতম ভাষ্যকার, ইসলামিক ব্যক্তিত্ব কাজী মারুফ বিল্লাহ ভাই ইতিমধ্যে লাইনে আছেন, আমাদের ইয়াসিন আলী ভাই লাইনে আছেন। আমি ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের মতো এমন বিশিষ্ট ব্যক্তিরা আমার মতো একজন নগণ্য ব্যক্তির আলোচনা শুনেছেন বা লক্ষ্য করেছেন। আমার জন্য দোয়া করবেন। আমার একান্ত উদ্দেশ্য সামাজিক কাজ করা, যাতে মানুষের কল্যাণ হয় এমন কিছু কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সেভাবে উপস্থাপন করার মতো তৌফিক দান করেন, সবার নিকট দোয়া চাই। পাশাপাশি আমার এই আলোচনা শুনে যে সামান্যতম কারো উপকার হয়, আপনি আরেকজন ভাইকে সেভাবে উপকার করবেন। আমরা যারা আমাদের সন্তানদেরকে অধিক বেশি ভালোবাসি, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ যাতে এমন না হয় বেশি ভালোবাসতে গিয়ে বাজারের রাস্তাঘাটের কেনাকাটা করা শুকনা জাতীয় খাবার অথবা যেগুলা বাচ্চার জন্য অকল্যাণ করে জাতীয় খাবার খাওয়াই আমি আমার সন্তানকে অল্প বয়সে যাতে কোষ্ঠকাঠিন্যের দিকে ধাবিত না করি, বরং বাসাতে তাকে বিভিন্নভাবে উৎসাহিত করে শাকসবজি, ফলমূল, ছোট মাছ বা যেগুলা খাইলে টয়লেট মোটামুটি নরম থাকবে এই জাতীয় খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। যারা শুনছেন সবাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।